আমাদের দেশের যা পরিস্থিতি তাতে কোনো মেয়ে আমার মনে হয় না ভালো আছে এই মুহূর্তে। গুড মর্নিং এভরিওয়ান। আমার ব্লগটা নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই এই পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা করছো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। আজকে একটু সিনামন টি খাচ্ছি। সকালবেলা আমি নানান রকমের ড্রিঙ্ক খেয়ে থাকি, অ্যান্টি অক্সিডেন্ট ড্রিঙ্ক। আর তার সঙ্গে দেখো ভোরবেলায় উঠে পড়েছি। নানান রকম বর্ষাকাল, বুঝতেই পারছো, সবসময় কলকাতাতে টিপ টিপ করে বৃষ্টি হতে থাকে। আজকে একটু চিংড়ি মাছ ছিল বাড়িতে, তো চিংড়ি মাছ আর চিকেন দিয়ে একটা ভাবলাম পদ বানাবো, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। খুবই একটা ইন্টারেস্টিং পদ, যেটা খুবই বানানো ইজি। তো চিংড়ি মাছটাকে প্রথমে আমি একটু বেটে নিয়েছি মিক্সিতে অবশ্যই। এখানে আদা রসুনের পেস্ট তৈরি করা আছে। তার সঙ্গে দেখো আমার চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করব। তো দই দিলাম, 4 চামচের মতো দই আছে। এখানে আদা রসুনের পেস্ট আমি অ্যাড করলাম বড় চামচের 1.5 চামচের মতো। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি, তোমরা চাইলে ঝালের লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। হলুদও ইউজ করলাম। আর তার সাথে আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো কম, ধনে গুঁড়ো বেশি। এবার আমি হাফ পাতিলেবু ইউজ করছি, পাতিলেবুর রস, তার সঙ্গে একটু সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। পুরো মশলাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে দেখো যে চিংড়ি মাছ বাটাটা আমি করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছ বাটাটা আমি পুরো অ্যাড করে দেবো। অ্যান্ড খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলার সঙ্গে মিক্স করে রেখে দেবো। এখানে আমি লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম। ম্যারিনেশনের সময় আমি লবণ অ্যাড করছি, অল্প মাত্রাতেই করছি। পরে যদি দরকার হয় তখন আমি আবার একটু লবণ অ্যাড করে দেবো। এই রান্নাটা পুরোপুরি মাস্টার্ড অয়েলেই হবে, সর্ষের তেল। আমি সর্ষের তেল পরিমাণ মতো অ্যাড করলাম কড়াইতে। এবার যে ফোড়নটা আছে, ফোড়নটা আমি অ্যাড করে দিলাম। সর্ষের তেল যখন একটু গরম হয়ে গেছে, ফোড়ন অ্যাড করলাম। ফোড়নটা কী কী অ্যাড করেছি সেটা স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। এবার দেখো এখানে আমি কুচনো পেঁয়াজ, খুবই ফাইনলি চপড পেঁয়াজ এখানে অ্যাড করলাম। তো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে আমি চিকেনটাকে কষাবো। এখানে যেহেতু টক দই অ্যাড করা আছে, তাই জন্য আমি লো হিটে চিকেনটাকে কষাবো। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, চিকেন থেকে আস্তে আস্তে ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ তেল রিলিজ করা শুরু করবে, সেই সময়তে আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এখানে চিংড়ি মাছ আছে, দই আছে, তাই জন্যে অটোমেটিক্যালি এখান থেকে ওয়াটার রিলিজ করবে, মানে জল রিলিজ করবে। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, আর এটা লো হিটে রান্না করছিলাম। তো এবার কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ইজি একটা রান্না, যেখানে খুব একটা পরিশ্রম করতে হয় না। সব একসঙ্গে মাখিয়ে জাস্ট কড়াতে দিয়ে দাও আর ঢাকা দিয়ে রান্না করো, আর অসম্ভব টেস্টি একটা রান্না। তোমরা করে দেখতে পারো। এখন দেখো আমি চপ টমেটো অ্যাড করছি। এটাকে খুব ভালো করে টমেটোটাকে ভালো করে মিক্স করে দেবো চিকেনের সঙ্গে, আর এটাকে আবার আমি ঢাকা দিয়ে রান্না করব। এখানে প্রয়োজন মতো আমি নুন অ্যাড করলাম, কারণ নুন একটু কম ছিল, তো স্বাদ অনুযায়ী নুন দিলাম। এখন আমি কিছু কাঁচা লঙ্কা, তোমরা স্লিট করে কাঁচা লঙ্কা দিতে পারো, মানে চেরা কাঁচা লঙ্কা, আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম। এটা যেহেতু ভাতের সঙ্গে খাবো, তাই জন্য একটু তো গ্রেভি দরকার। তাই জন্য একটু গরম জল অ্যাড করছি। যতটা তোমরা গ্রেভি পছন্দ করো ততটুকুই গরম জল দেবে। আমি অল্প একটু পরিমাণ গরম জল দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো দেখো আমি মোটামুটি 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। চিকেন আমার গলে গেছে, টেন্ডার হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি আশা করে বসে থাকবো।
হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমারও চলে যাচ্ছে, আমিও ভালো আছি। ভালো আছি ঠিক বলতে পারবো না, কারণ আমাদের দেশের যা পরিস্থিতি তাতে কোনো মেয়ে আমার মনে হয় না ভালো আছে এই মুহূর্তে। আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ সাময়িক যা পরিস্থিতি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে, তিলোত্তমার চলে যাওয়া, এই পৈশাচিক একটা হত্যাকাণ্ড, রেপ, সব কিছু মিলিয়ে আমাকে এতটাই বিচলিত করে দিয়েছে যে আমার মনে হয়নি আমি আর কোনো ভিডিও বানাতে পারবো। তাই জন্য আমি কিছুদিনের জন্য স্থগিত রেখেছিলাম নিজের কাজ, কিন্তু সময়ের সাথে সাথে এটা রিয়েলাইজ করেছি যে এটা আমার কাজ। কেউ যেমন অফিস কামাই করে ঘরে বসে নেই, ইউটিউবটা আমার প্রফেশন, এটা আমাকে করতে হয়, আমি করি, আমি মন থেকে করি, ভালোবেসে করি। তোমাদের সঙ্গে কথা বলতে পারলে ভালো লাগে, তাই জন্যে আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি। সাধারণ মানুষের যেরকম লাইফস্টাইল হয় সেই লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এই মুহূর্তটা এত খারাপ, মানে এই সময়টা এত খারাপ লাগছিল যে আমার মনে হয়নি আমি কোনো ব্লগ বানাই বা কন্টেন্ট তৈরি করি। এতদিন রিয়েলাইজ করিনি, কিন্তু এখন রিয়েলাইজ করছি যে আমরা কতটা আনসেফ, কতটা খারাপ পরিস্থিতিতে আমরা আছি। একটা ডক্টরের যদি এরকম অবস্থা হতে পারে, তাহলে আমরা সাধারণ মহিলাদের কতটা দুর্গতি, কতটা খারাপ আমরাও কাজ করতে বেরিয়েছি, আমরাও একা একা রাস্তায় চলেছি। কোনো দিন মনে হয়নি কলকাতাতে যে আমরা আনসেফ ফিল করেছি। হ্যাঁ, ছোটোবেলায় অনেক কিছু ইনস্ট্যান্সেস হয়েছে, একটু বড় হওয়ার পরে রিয়েলাইজ করেছি, তো প্রোটেস্ট করতে শিখেছি। ছোটোবেলায় অনেক কিছু হয়েছে যেগুলো বুঝতেও পারিনি। তোমাদেরকে দু একটা কথা আমি শেয়ার করতে চাই। যেমন আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমি অ্যান্ড্রুজ হাই স্কুলে পড়তাম। তো অ্যান্ড্রুজ হাই স্কুলে একদিন খুব বৃষ্টি হচ্ছিল, মায়ের আসতে দেরি হয়ে গেছিলো, আমাকে নিতে আসার কথা, কিন্তু সব স্টুডেন্টরা মোটামুটি চলে গেছিলো। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, স্কুল গেটের বাইরে। তো একটা লোক হঠাৎ করে, খুব বৃষ্টি পড়ছে, একটা লোক, আমি একটা শেডে দাঁড়িয়েছিলাম, একটা লোক হঠাৎ করে এলো, ধাপ করে আমার বুকে আঘাত করে দিয়ে চলে গেল, পালিয়ে গেল, জাস্ট নিমেষের মধ্যে পালিয়ে গেল। আমি মুখ দিয়ে একটা আওয়াজ করতে পারিনি। তো তখন অতটা বুঝতাম না, আস্তে আস্তে বুঝেছি, রিয়েলাইজ করেছি। তারপরেও অনেক এমন ঘটনা ঘটেছে, বাসে দাঁড়িয়ে আছি, বা আমার মায়ের সঙ্গে এরকম হয়েছে যে মা বাসে আছে, মা খুব আউটস্পোকেন, আমার মায়ের থেকেই হয়তো আমাদের মধ্যে সেইটুকু মানে সঙ্গে সঙ্গে স্পন্টেনিয়াসলি মানে রিয়াক্ট করার যে ব্যাপারটা এসছে, এটা হয়তো মায়ের থেকেই পেয়েছি। তো প্রোটেস্ট করা, সামনে দাঁড়িয়ে কথা বলার যে সাহসটা, সেটা হয়তো মাই আমাদের দিয়েছে। তো আমার মাকে অনেক ছোটোবেলায় দেখেছি বাসে একজনকে হঠাৎ করে মানে এমনভাবে কথা বলেছিল যে আমি বুঝতে পারিনি। পরে মা আমাকে বলেছিল হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ, যেটা তখন হয়তো কনসেপ্টেই ছিল না কারোর, বাট আমার মা আমাকে বলেছিল যে এরকমভাবে যদি কেউ তোমার গায়ে হাত দেয়, তুমি বুঝবে সেই লোকটি কখনোই ভালো নয়, প্রোটেস্ট করবে। তো সেই সব শিখে বড় হয়েছি। এই ঘটনাটা আমাকে নাড়িয়ে দিয়েছে, জাস্ট নাড়িয়ে দিয়েছে। তার আগে নির্ভয়া যখন হয়েছিল তখনও নিজেকে ঠিক করতে পারিনি, বাট সোশ্যাল মিডিয়া এতটাই এখন স্ট্রং, এতটাই সবাই প্রোটেস্ট করছে, যে যার মতো করে প্রোটেস্ট করছে, এটা দেখে আমার সত্যি খুব ভাল লাগছে। আর আমি আমার মতো করে, আমি হয়তো মিছিলে প্রত্যেক দিন হাঁটতে পারছি না, কিন্তু আমার মতো করে আমি প্রোটেস্ট করছি। আমি যখন যার ইনফরমেশন পাচ্ছি, আমি আমার ফেসবুক স্টোরিজে, ইনস্টাগ্রাম স্টোরিজে আমি শেয়ার করছি, যাতে যারা যেতে পারবে বা যারা এই মিছিলগুলোতে আন্দোলন করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে, তারা যেন অবশ্যই যায়। তো আমি আমার তরফ থেকে অ্যাওয়্যার করার চেষ্টা করব যে তোমরা প্লিজ তোমাদের ছেলে মেয়েদের প্লিজ শিখিও যে হোয়াট ইজ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ ব্যাড টাচ, আর কখন প্রোটেস্ট করতে হয়, কিভাবে প্রোটেস্ট করতে হয়। সবসময় ব্লান্টলি প্রোটেস্ট করতে নেই। একটা প্রতিষ্ঠানের এগেনস্টে যখন প্রোটেস্ট করতে হয়, তখন অনেক ভেবে চিনতে, অনেক বুঝে শুনে আইন মোতাবেক করতে হয়। এখন সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু বলতে পারি। হয়তো মেয়েটি অনেক কিছু বলতে চেয়েছিল, পারলো না, তার আগেই সে চলে গেল।
খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি ভীষণ ইমোশনাল একটা মানুষ, তাই জন্য আমি বেশি কথা বলতে চাই না। বাট ব্লগ আমি এখন থেকে দেবো, এটা আমার কাজ, আমাকে কাজটা করতে হবে, কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এইটুকুই বলতে পারি।